আসসালামু আলাইকুম, আমি আলমগীর রায়হান। আমরা তো ইংলিশ ক্লাস করি, তাই না? আজকে ইংলিশ ক্লাসের পাশাপাশি আমরা ম্যাথ নিয়ে পড়ব। ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে যে নতুন যে কারিকুলাম দিছে সেই কারিকুলামে কি ক্লাস 9-এর একটা অধ্যায় হচ্ছে কি পরিমাপে ত্রিকোণমিতি। ঠিক আছে, তাহলে নতুন কারিকুলামে গণিত বইয়ে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা হচ্ছে কি পরিমাপে ত্রিকোণমিতি। ঠিক আছে, আজকে আমরা এই ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে কী করবো একটু আলোচনা করব। ঠিক আছে, আমাদের এই ক্লাসটা শেষ করতে প্রায় 9 থেকে 10টা ক্লাস লাগতে পারে। আজকে প্রথম ক্লাস, দেখা যাক কতটুকু আমরা কি আগাইতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে যে এই ত্রিকোণমিতি ওয়ার্ডটা একটু ভাঙ্গা। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতি, ঠিক আছে, ত্রিকোণমিতি। ঠিক আছে, একজন আমাকে বলছে আমার লেখাগুলো একটু বোঝা যায় না, কিন্তু তাকে উত্তর দিছি যে কি লেখা বোঝা না গেলে একটু আস্তে আস্তে করে মানে কয়েকটা ক্লাস করলে আমার লেখা বোঝা যাবে, কিন্তু একদিনে তো চেঞ্জ করতে পারবো না। তাই পারবো? কোনো একটা অভ্যাস একদিনে চেঞ্জ করা যায়? যায় না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ত্রিকোণমিতির আলোচনা শুরু করে দিই। ত্রিকোণমিতি, ঠিক আছে, এই ত্রিকে বলা হয় তিন। কি বলা হয়? তিন। আর কোণ মানে তো আমরা জানি কোণ, আর যেটা মিতি সেটা গণিত ভাষায় বলা হয় পরিমাপ। কি বলা হয়? পরিমাপ। ঠিক আছে, সুতরাং এই ত্রিকোণমিতি মানে হচ্ছে যে তিনটি কোণের পরিমাপ। কেমন? তাহলে যদি বলে যে ত্রিকোণমিতি মানে জিনিসটা কি, ঠিক আছে, ত্রিকোণমিতি মানে হচ্ছে যে তিনটা কোণের কি পরিমাপ। কথা বুঝে গেছে? এখন আমরা একটা খেয়াল করি, এটা তো বাংলা, এটা ইংলিশটা কি আমরা লিখি। ঠিক আছে, ত্রিগোণোমেট্রি। ঠিক আছে, এখান থেকে আমরা ট্রিটাকে টান দিয়ে আনবো, এখানে কি গণটাকে টান দিয়ে আনবো। ঠিক আছে, এখানে এই ম্যাট্রিকটাকে কী করবো? টান দিয়ে আনবো। ঠিক আছে, ম্যাট্রিক। এবার খেয়াল করি, এই ট্রি মানে হচ্ছে তিন। ঠিক আছে, আর এই গণ থেকে আছে গণ। এই গণ মানে হচ্ছে কি ধার, অথবা যাকে আমরা বইয়ের ভাষা বা সবসময় পড়ে থাকি বাহু। কি পড়ে থাকি? বাহু। ধার বলে অনেকে চিনে না, কিন্তু বাহু বলে অনেকে চিনে। ঠিক আছে, লেখা আবার খারাপ হচ্ছে, একটু কষ্ট করে বুঝে নেন। কেমন? আর এই ম্যাট্রি থেকে আছে ম্যাট্রন। কি থেকে? ম্যাট্রন। ঠিক আছে, আর এই ম্যাট্রনের বাংলা হচ্ছে যে কি পরিমাপ। তার মানে এখানে হবে যে তিনটি বাহুর পরিমাপ। তার মানে বাংলায় যদি আমরা ত্রিকোণমিতি ভাঙি, সেটা পাওয়া যাবে তিনটি কোণের পরিমাপ। আর ইংরেজি যদি কী করি ত্রিকোণমিতি অটা ভাঙি, সেখানে পাওয়া যাবে তিনটি বাহুর পরিমাপ। তার মানে এখানে তিনটি বাহু ও তিনটি কোণ আছে, তাই না? এইটা যাদের হয়েছে একটু স্ক্রিনশট নিয়ে নেন বা ভিডিও পজ করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ত্রিকোণমিতির মানে কি তিনটি কোণ অথবা তিনটি বাহুর পরিমাপ। এখন এই অধ্যায় পড়ার সময় বইয়ে অনেক কথাবার্তা লিখছে, কিন্তু বই কথাবার্তা থেকে আমার মুখ থেকে কথাগুলো শুনলে জিনিসটা ভালো হয়, বা আমি কী বলতে চাচ্ছি সেটা একটু বুঝতে পারলে জিনিসটা ফিল করা যায়। চাইলে আপনারা লিখতেও পারেন, কোনো সমস্যা নেই। আমি যেগুলো বলি সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি বা আমরা কি বললাম ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটা কোণের পরিমাপ, তিনটি বাহুর পরিমাপ। এখন আমার মনে প্রশ্ন রাখতে পারে, আচ্ছা তিনটি কোণ এবং তিনটি বাহু কার কার থাকে? আমরা জানি চতুর্ভুজ, চারটে বাহু, চারটে কোণ। ঠিক আছে, যারা একবার জানেই না তারা সবাই জানে ত্রিভুজে কি থাকে? তিনটি বাহু, তিনটি কোণ থাকে। তার মানে এই ত্রিকোণমিতি অধ্যায়টা পড়তে গেলে আমার বেসিক যে পড়াটা সেটা হচ্ছে কোনটা? ত্রিভুজ। আমাকে ত্রিভুজে পড়তে হবে। ঠিক আছে, তো ত্রিভুজ দিয়ে আমি বলে যাচ্ছি, আপনারা কষ্ট করে আমার কতগুলো লিখে নিন। আমি যদি লিখতে যাই একটু দেরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি বলি, আপনারা শুনেন। তাহলে ত্রিভুজ মানে কি ত্রিকোণমিতি পড়তে কী লাগবে? ত্রিভুজ জানা লাগবে। ত্রিভুজ কাকে বলে? হেলেন দেন ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ। ঠিক আছে, তিনটি কোণ দ্বারা আবদ্ধ চিত্র কি বলে? ত্রিভুজ। আচ্ছা আমি লিখিয়ে দিই। ঠিক আছে, তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে
ত্রিভুজ বলে। তার মানে এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, বা এরকম এরকম এরকম, ঠিক আছে। আচ্ছা এরকম না, একটা কাজ করি, এটা আরো বাড়তি করে দিই, আরো বাড়তি করে দিই, এটা না নিয়ে আমি এটা একটা কাজ করি, এটাকে এখানে মিলে দিই। তার মানে এখানে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। যদি আঁকাটা সুন্দর হয়নি, ঠিক আছে, আচ্ছা সমস্যা না, আমি একটু মুছে দিচ্ছি, এইটা এরকম আঁকে দিচ্ছি, ঠিক আছে। তা দেখেন এখানে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, একটা বাহু, তিনটা বাহু, মানে কি তিনটা বাহু, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এই সবগুলো কিন্তু ত্রিভুজ। কিন্তু আমরা যখন পড়ালেখা করি বা ত্রিভুজ নিয়ে পড়ছি তখন কিন্তু এইগুলো দেখি নাই, দেখছিলাম এই দুটো হয়তো দেখছি, কিন্তু এগুলো দেখিনি। তার মানে তিনটা রেখা দ্বারা আবদ্ধ চিত্র হইলে কী হবে, ত্রিভুজ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র কি বলে? ত্রিভুজ বলে, ঠিক আছে। আর একটা বেসিক আছে এখান দিয়ে, সেই বেসিকটা হচ্ছে, এখান থেকে একটা বেসিক আছে, সে বেসিক হচ্ছে ত্রিভুজে, আচ্ছা আমি যদি, আচ্ছা এদিকে একটা কাজ করি, আমি একটা ত্রিভুজ আঁকিয়ে ফেলি, তাই না? ঠিক আছে, এটা হচ্ছে ABC ত্রিভুজ, ঠিক আছে। এখান থেকে বেসিক বাই করি আমরা। বেসিক হচ্ছে নাম্বার 1, ত্রিভুজে একটা, দুইটা, তিনটা বাহু, ত্রিভুজে বাহু তিনটি। তাহলে একটা ত্রিভুজ বাহু থাকে কয়টা? তিনটি থাকে। নাম্বার 2, ত্রিভুজে তিনটি কোণ থাকে। এখন আমাদের ভিতরে অনেকে আছে, আমরা ছোটোবেলা থেকে কোণ পড়ে আসছে, ঠিক আছে, কিন্তু কোণ আসলে জিনিসটা কি সেটা কি আমরা জানি? আমাদের ভিতরে 90% স্টুডেন্ট জানে না। যারা জানেন একটু শিখে নেন আজকে, ঠিক আছে। মনে করেন এই একটা বাহু নিলাম, যার বাহুর নাম হচ্ছে এ বাহু, কি বলছি? এ বাহু। এ একটা বাহু নিলাম, যে বাহুর নাম হচ্ছে বি বাহু। কথা বুঝতে পারছি? এ একটা বাহু বা বি একটা বাহু, এ একটা রেখা, বি একটা রেখা, এটাকে রেখা বললেও হবে, রেখাংশ বললেও হবে, বাহু বললেও হবে। আমি বাহু বলতেছি, ঠিক আছে। তাহলে এই বাহুটা এদিকে গেছে, বি বাহুটা এদিক গেছে, ঠিক আছে। এই দুইটা বাহু একটা বিন্দু মিলতেছে না, এই মিলে নাম, এই মিলিত বিন্দু নাম দিলাম হচ্ছে যে ও, ঠিক আছে। তা দুইটা বাহু যেখানে মিলিত হয় তাকে বলা হয় শীর্ষবিন্দু। কি বলে? শীর্ষবিন্দু। তার মানে কি বললাম? দুইটি বাহু যে একটা বিন্দুতে মিলিত হয় তাকে বলে কি? শীর্ষবিন্দু। আর এই শীর্ষবিন্দুতে কি হতে পারে? কোণ উৎপন্ন হতে পারে। কি বললাম? এই শীর্ষবিন্দু কি হতে পারে? কোণ উৎপন্ন হতে পারে। সাপোজ মনে করি এই একটা রেখা, একটা বাহু, একটা বাহু এখানে মিলিত হয়েছে, এটা হচ্ছে পি, মানে পি বাহু, এটা হচ্ছে কি? পি কিউ, এটাও কি? আচ্ছা এটা কিউ, এটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে একটা বাহু, একটা বাহু কোথায় মিলিত? এখানে মিলিতেছে না, এটা হচ্ছে কি? শীর্ষবিন্দু। এটা হচ্ছে কি? শীর্ষবিন্দু। আর শীর্ষবিন্দু কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি কিনা? তার মানে আমি এখানে একটু কি দেখাই দিই। তা আমি কি বলছি? ত্রিভুজে কয়টি বাহু? তিনটি বাহু। ত্রিভুজে কয়টি কোণ আছে? তিনটি কোণ আছে। তার মানে এটা একটু আমি, আচ্ছা এটা মুছতেছি না, আমি এখানে লিখতেছি, ঠিক আছে। কোণ, কোণ মানে কি? দুটি বাহু অথবা দুটি রেখাংশ অথবা দুটি রেখা, যারা লেখা বুঝবেন না কথা দিয়ে লিখবেন, সমস্যা নেই। দুটি বাহু, দুইটি রেখাংশ, দুইটি রেখা যে বিন্দুতে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলে। আর সেই শীর্ষবিন্দুতেই কোণ উৎপন্ন হয়, কোণ উৎপন্ন হয়। কথা বুঝতে পারছি? তাহলে কোণ কোথায় উৎপন্ন হয়? শীর্ষবিন্দুতে। তার মানে একটু খেয়াল করি তো, আমি এখানে এই যে এই ত্রিভুজ আবার রাখি তো, এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। এই যে এই বিন্দুটা, বি একটা বাহু, সি একটা বাহু, এখানে মিলিত হয়েছিল, এখানে কি হবে? একটা কোণ উৎপন্ন হবে। আবার এই সি একটা বাহু এখানে মিলিত হয়েছে, এ একটা বাহু এখানে মিলিত হয়েছে, তো দুইটা বাহু এখানে মিলিত হয়েছে কিনা, সেজন্য এখানে কি উৎপন্ন হবে? একটা কোণ উৎপন্ন হবে। একইভাবে এ একটা বাহু এখানে মিলিত হয়েছে, এ একটা বাহু এখানে মিলিত হয়েছে,
কয়টা বাহু মিলিত হয়েছে? দুটো বাহু মিলিত হয়েছে, মানে এখানে একটা শীর্ষবিন্দু পাওয়া গেছে। তবে এখানে কোন হবে কয়টা? একটা। কথা বুঝতে পারছি? তার মানে ত্রিভুজে বাহু কয়টা? একটা, দুইটা, তিনটা। ত্রিভুজে কোণ কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা বুঝতে পারছি কেন ত্রিভুজে তিনটা কোণ থাকে। এটা আমি জানি, এটা বেশি স্টুডেন্ট জানে না। যারা জানে তারা তো ভালোই, আর যারা জানে না তারা এখন মানে কি জেনে নিলেন আর কি। ঠিক আছে, তাহলে কোণ কোথায় উৎপন্ন হয়? শীর্ষবিন্দুতে। কোণ কোথায় উৎপন্ন হয়? শীর্ষবিন্দুতে। কথা বুঝতে পারছি? এতটুকু বুঝছি। যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে বললেন, সমস্যা, আমি আনসারটা ট্রাই করবো। এখন এটা গেল নোট 1 2 গেছে, তাই না? এবার নোট শিখবো 3। নোট শিখতে হবে কি? 3। ঠিক আছে, তাহলে নোট 3টা হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ 180 ডিগ্রি বা 2 সমকোণ। ঠিক আছে, এখন জেনে রাখেন, এই অধ্যায় ক্ষেত্রে এটা প্রমাণ করতে পারবো না, কিন্তু জেনে রাখেন আমি বলতেছি, বা বইও বলে যে ত্রিভুজের 3টি কোণের পরিমাপ কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখন 2 সমকোণ একটু বুঝাই। আমরা জানি 1 সমকোণ সমান, ঠিক আছে, 90 ডিগ্রি। আচ্ছা, বাংলা লিখি, তাই না? এখানে 180 লিখলাম, এখানে 2 সমকোণ লিখলাম। ঠিক আছে, তাহলে 1 সমকোণ সমান 90 ডিগ্রি। সুতরাং 2 সমকোণ সমান কত হবে? 90 গুণ কত? 2, মানে কত? 180 ডিগ্রি। তার মানে যেটাই 180 ডিগ্রি সেটা হচ্ছে কি 2 সমকোণ। এতটুকু বোঝা গেছে? তাহলে ত্রিভুজের 3টি কোণের পরিমাপ কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। ত্রিভুজের 3টি কোণের পরিমাপ কত? 180 ডিগ্রি বা কত? 2 সমকোণ। এগুলো কি বুঝতেছি? এগুলো কিন্তু আমরা কিন্তু এখন অধ্যায়ে ঢুকি নেই, আমি একটু বেসিক পড়াচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা যদি একটু চিত্রের মধ্যে প্রকাশ করি, মনে করি এটা একটা চিত্র, তাহলে এটা এ, এটা বি, এটা সি। এখানে কোণ কটা? এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ। সুতরাং আমি বলতে পারি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত? 180 ডিগ্রি। কারণ কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে এ কোণ, বি কোণ আর সি কোণ কত? 180 ডিগ্রি। কথা বুঝতে পারছি? একইভাবে যদি আরেকটা ত্রিভুজ দিই, এই ত্রিভুজ হতে পারে পি কিউ আর, পি কিউ আর। পি একটা কোণ, কিউ একটা কোণ, আর একটা কোণ। তাহলে এখানে কি হবে? পি কিউ আর সমান কত? 180 ডিগ্রি। আমরা এটা বুঝছি কিনা? তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আর একটা একটু বেসিক পড়ে, সেটা হচ্ছে যে এখানে এ কোণ না, এ কোণ কি না? এখানে এ কোণ না, এ কোণকে চাইলে আপনি কি লিখতে পারবেন? এ কোণকে চাইলে আমি লিখতে পারবো বি এ সি কোণ, বি এ সি কোণ, অথবা সি এ বি কোণ, সি এ বি কোণ। কি বুঝলেন? যেটা এ কোণ, বি এ সি কোণ, এটাই এ কোণ, কারণ মাঝখানে এ কোণ আছে, মাঝখানে এ কোণ আছে। তার মানে যেটাই এ কোণ সেটা বি এ সি কোণ, সেটাই বি সি এ বি কোণ। কথা ক্লিয়ার? একইভাবে যেটা বি কোণ, সেটা এ বি সি কোণ, আর যেটা বি কোণ সেটা সি বি এ কোণ, সি বি এ কোণ। কথা ক্লিয়ার? মানে বি কোণ যেটা, এখানে মাঝখানে বি কোণ, এখানে মাঝখানে কি সি কোণ। এ আর সি কোথায় দেখা দরকার নেই, মাঝখানে কোনটা আসছে কিনা সে দেখতে হবে। তার মানে আমরা কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কথা ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম, আমরা কি শিখলাম? যে ত্রিভুজ কাকে বলে, তারপর ত্রিভুজের 3টা নোট। ঠিক আছে, এবার আমি বলি, আপনারা লিখবেন কেমন? ত্রিভুজের প্রকারভেদ। এবার কি শিখবো? ত্রিভুজের প্রকারভেদ। ঠিক আছে, আমি বলে আপনারা লিখেন কেমন? বেশি কম লাগতেছে তো, একটু বোতামটা খুলে ফেলি, কেমন? করিয়েন না। তাহলে ত্রিভুজের কি প্রকারভেদ। ঠিক আছে, তাহলে আমি বলতেছি, আপনারা লিখবেন বাহুবেদে ত্রিভুজ 3 প্রকার। বাহুবেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1 সমবাহু ত্রিভুজ, নাম্বার 2 সমদ্বিবাহু ত্রিভুজ, নাম্বার 3 মানে কি বিষমবাহু ত্রিভুজ। কি কি? 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু, সমদ্বিবাহু। আমার লেখা অনেক ফাস্ট তো, সেজন্য লেখা অনেকে বুঝে না। ঠিক আছে, আপনি কষ্ট করে বুঝে নিন। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। নাম্বার 3 হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। আমরা কি এগুলো শিখবো? এখন আমরা এগুলো শিখবো না। ঠিক আছে, এখন আমরা এগুলো কি করবো না, শিখবো না।
তাও একটু বলে দিচ্ছে, পারলে লিখে নিন, সমস্যা নেই। ত্রিভুজের প্রকারভেদ, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। একটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আবার আবার ঠিক আছে, কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1 সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। নাম্বার 2 সূক্ষ্মকোণী ত্রিভুজ। নাম্বার 3 ঠিক আছে স্থূলকোণী ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজে 3টি বাহু 3টি কোণ আছে বিধায় এটা ত্রিকোণের সাথে কি সম্পর্ক, মানে কি সম্পর্কযুক্ত বেশি। তাহলে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এগুলো তো আমরা শিখবো, ভালো এগুলো লিখে নেবেন, ঠিক আছে? এগুলো কাকে বলে সংজ্ঞা শিখে লাগবে না, আপাতত ত্রিকোণে পড়ে ফেলি। আমি যদি কোনো সময় একটা সুযোগ পাই সেক্ষেত্রে আমি সংজ্ঞাগুলো বলে দিব, ঠিক আছে? এখন আমরা এই ত্রিকোণমিতি অধ্যায়ের জন্য একটা জিনিস হাইলাইট করি। সেই হাইলাইট কোনটা? আমরা এখানে শিখবো সমকোণী ত্রিভুজ শিখবো। সমকোণী ত্রিভুজ মানে এই 6টা ত্রিভুজের ভিতরে একবার সরাসরি সমকোণী ত্রিভুজের সাথে ত্রিকোণমিতির কি আছে? একটা সম্পর্ক আছে। তার মানে আমরা 6টা ত্রিভুজের ভিতরে কাকে নিয়ে লেখাপড়া করবো? সমকোণ, 6টা কোণের ভিতরে, মানে 6টা ত্রিভুজের ভিতরে আমরা সমকোণী ত্রিভুজ আলোচনা করব, ঠিক আছে? এটা একটা সংজ্ঞা লিখে দিই। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি। আমি ইংরেজি কিন্তু অভ্যস্ত, তো এই জন্য বাংলা আসতেছে না, সমস্যা নেই। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ এবং অপর দুটি কোণ পরস্পর, ঠিক আছে, পরস্পর সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ বলে। সংজ্ঞাটা বুঝাই দিচ্ছি। প্রথমে চিত্র রাখি। এই চিত্র হবে এরকম, এই চিত্রটা হবে এরকম। এটাকে আমি এ বি সি দিচ্ছি, এটাকে আমি পি কিউ আর দিচ্ছি, আরটা দিই। এটাকে এক্স ওয়াই জেড দিচ্ছি, ঠিক আছে? এবার খেয়াল করি, এখানে দেখেন তো, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, খেয়াল করছেন? এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, খেয়াল করছেন? এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, খেয়াল করছেন? এখন দেখেন তো, এই দুটো একই রকম, এটা তো আলাদা। এই দুটো একই রকম, এটা কিন্তু আলাদা। এই দুটো একই রকম, এটা কিন্তু আলাদা। কারণ কি? সমকোণ বললে কি বলে? সমকোণ বা 90 ডিগ্রি বললে তখন সেই কোণটা দেখাইতো এরকম ভাবে। কথা বুঝতে পারছি? তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু কি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি। যারা 90 ডিগ্রি আঁকতে পারেন না, আমি আশা করি আপনারা সবাই পারেন। 90 ডিগ্রি কেমন আঁকে? প্রথমে একটা দাগ দেয়, তারপরে একটা পেন্সিল কম্পাসের মাধ্যমে একটা মান নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ, সেই মান নিয়ে আবার বৃত্তচাপ, সেই মানে আবার বৃত্তচাপ, এই বৃত্তচাপ থেকে একটা, এই বৃত্তচাপ থেকে যখন কি 90 ডিগ্রি হয়ে যাবে না? এই 90 ডিগ্রি দেখেন, এই মানটা কিন্তু কি 90 ডিগ্রি, ঠিক আছে? এই মানটাকে আমরা এবার না দেখি, ডাইরেক্ট এভাবে দেখাই। কথা বুঝতে পারছি? যে 90 ডিগ্রি কেমন আঁকে? প্রথমে একটা দাগ, ঠিক আছে, তারপর একটা নির্দিষ্ট মান নিয়ে, যে কোনো মান নিয়ে একটা বৃত্তচাপ আঁকবেন, সেই মানটা নিয়ে আবার এখানে আঁকবেন, সেই মানটা নিয়ে উপরে একবার আঁকবেন, এখানে একবার আঁকবেন, এখান দিয়ে এখানে কাটবেন। এই যে এটা কি 90 ডিগ্রি, এই যে এখান থেকে মানটা কত 90 ডিগ্রি না? এটা আমরা এভাবে না দেখি, এভাবে দেখাই। কথা বুঝতে পারছি? 90 ডিগ্রি চিহ্ন কীরকম? এভাবে থাকলে 90 ডিগ্রি বোঝায়, ঠিক আছে? তাহলে এই যে এই 3টা জায়গায়, কোন 3টা জায়গায়? এই 3টা জায়গায় এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমি কি বলছি? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। তার মানে দেখেন এটাও একটা 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে কিনা? আছে কিনা? এবার আরেকটা কথা বলছি, অপর দুইটি কোণ পরস্পর সূক্ষ্মকোণ। আচ্ছা, সূক্ষ্মকোণ মানে যদি থিটার মান, মানে কোণের মান, এখানে থিটা মানে বোঝাচ্ছি কোণ। আমরা কোণ না লিখে গণিত ভাষা আমরা কি লিখি? থিটা লিখি। কি লিখি? থিটা। থিটা, ঠিক আছে? THETA, থিটা, ঠিক আছে? THETA, থিটা।
এই থিটার মান 90 ডিগ্রির চেয়ে ছোট। থিটার মান কি 90 ডিগ্রির চেয়ে ছোট, মানে কি ছোট। আমি একটু বুঝাই, সেটা হচ্ছে যে এই যে এইটা 2 ফোঁটা যার দিকে থাকবে সে বড়, এই 90 বড়, আর এখানে 1 ফোঁটা যার দিকে থাকবে সে কি ছোট। কত ক্লিয়ার? একইভাবে আমি যদি এভাবে লিখি, আমি যদি রায়হান লিখি, ঠিক আছে, এখানে লিখলাম রাকিব, এখানে বড় কে আমার দিকে 2 ফোঁটা, সেজন্য আমি বড়, রাকিবের দিকে 1 ফোঁটা, রাকিব কি ছোট। কথা ক্লিয়ার? একটু খেয়াল করি। তার মানে এখানে দেখেন এই যে এই কোণটার মান 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণটার মান কি 90 ডিগ্রির চেয়ে ছোট। কথা ক্লিয়ার? দুইটা কোণ আছে, তো 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণ তাকে বলা হয় সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ যদি কারো মনে প্রশ্ন থাকে লিখবেন, নিচে লিখবেন সূক্ষ্মকোণ ইজ ইকুয়াল টু, সূক্ষ্মকোণ ইজ ইকুয়াল টু যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে ছোট বা 0 ডিগ্রির চেয়ে বড় তাকে সূক্ষ্মকোণ বলে। যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে ছোট 0 ডিগ্রির চেয়ে বড় তাকে কি সূক্ষ্মকোণ বলে। তার মানে এই দুইটা কোণ কিন্তু কি 90 ডিগ্রির চেয়ে ছোট, এটা 90 ডিগ্রি, এই দুইটা কোণ কি 90 ডিগ্রির চেয়ে ছোট, এটা 90 ডিগ্রি, এটা দুটো কি 90 ডিগ্রির চেয়ে কি ছোট, তাদেরকে কি বলে সমকোণী ত্রিভুজ বলে। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে, কেন? ঠিক আছে, যদি বুঝে থাকেন তো ভালো, না বুঝতে সমস্যা নেই, আরেকবার দেখলে জিনিসটা কি করতে আবার বুঝতে পারবেন। কেমন? আমি অনেক ডিটেলসে বলতেছি, বোঝার তো কথা। এবার আসি এখান থেকে, ওই যে ত্রিভুজে 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি না, একটু খেয়াল করি। তার মানে এখানে কোণ কত ডিগ্রি? এ কোণ, এখানে কত বি কোণ, এখানে যে সি কোণ, সমষ্টি কত 180 ডিগ্রি। এখানে কি হবে? পি কোণ, কি কোণ, আর কোণ, সমষ্টি কত 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে কত হবে? এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস কত দ্যাট ইজ কত 180 ডিগ্রি। আমি একটু এখান দিয়ে দেখাই, ঠিক আছে। এখানে এ আর সি মান দেওয়া আছে, দেওয়া নেই, বল আছে 90 ডিগ্রি ছোট, কিন্তু কত ছোট সে তো জানি না আমি, কিন্তু বি এম এ দেওয়া আছে, বি এম কত 90 ডিগ্রি বা এক সমকোণ। তো একটা কাজ করি, এখানে বা লিখে এ কোণ প্লাস এর মান কত 90 ডিগ্রি প্লাস সি 180 ডিগ্রি। একটা কাজ করি, আমি এ কোণ প্লাস সি কোণটাকে রেখে দিই 180, আর এ প্লাস থেকে মাইনাস 90 ডিগ্রি রেখে দিই, ঠিক আছে। সুতরাং এ কোণ প্লাস সি কোণ সমান কত 90 ডিগ্রি হবে না? তো এখানে যদি কিউ কোণ 90 ডিগ্রি হয়, সে কি আছে পি কোণ, সুতরাং পি কোণ প্লাস আর কোণ সমান কত 90 ডিগ্রি হবে না? একইভাবে হবে কি না? মানে এখানে বি ছিল বিদায় বিটাকে বাদ দিয়ে দিছি, এখানে কিউ 90 ডিগ্রি ছিল বিদায় কিউটাকে বাদ দিয়ে পি আর রাখে দিছি, ওইখানে ওয়াইটাকে বাদ দিব, এক্স কোণ প্লাস যে কোণ সমান কত 90 ডিগ্রি না? একটু খেয়াল করেন, এ আর সি দুইটা যোগ করলে 90 ডিগ্রি হবে, পি আর আর দুইটা যোগ করলে 90 ডিগ্রি হবে, এক্স এবং জেড দুটো যোগ করলে 90 ডিগ্রি হবে। তার মানে কি এইটার থেকে এই 90, এ কিন্তু কি 90 ডিগ্রির চেয়ে ছোট, বি কিন্তু 90 ডিগ্রির চেয়ে সি 90 ডিগ্রির চেয়ে ছোট, কারণ কি দুইটা যোগফল 90 ডিগ্রি না, মানে এ আর সি দুইটা মিলে 90 ডিগ্রি হয়। তাহলে কখনো কি এ 90 ডিগ্রি সমান হইতে পারে? না, হইতে পারে না। সি কখনো 90 ডিগ্রি সমান হইতে পারে? সি 90 ডিগ্রি সমান হইতে পারে না। তাহলে পি কে 90 ডিগ্রি সমান হইতে পারে? হইতে পারে না। আর কি 90 ডিগ্রি হইতে পারে? হইতে পারে না। তার মানে অনেকের মশা প্রশ্ন রাখতে পারে যে ভাইয়া আমি একটা কাজ করি, আপনি যেহেতু এরকম বলতেছেন আমি একটু শয়তানি করবো। কি করব? এখানে এই যে এ কোণ প্লাস সি কোণ সমান 90 ডিগ্রি না, আমি কি করব, এটাকে 0 ধরবো, 0 প্লাস কত সি কোণ সমান 90 ডিগ্রি, সুতরাং সি কোণ সমান কত 90 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি এ এর মান কি ধরি 0 ধরি, অথবা সি এর মধ্যে 0 ধরি, এ মানে 90 ডিগ্রি, সি মানে 90 ডিগ্রি, কিন্তু একটা খেয়াল করবেন এখানে কিন্তু কোণ উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু 0 ডিগ্রি না, এখানে 0 ডিগ্রি না। তাহলে আপনি চিত্র অনুসারে দেখতে পাচ্ছেন যে এখানে কি এ এর মানও আছে, সি এর মানও আছে। আপনি এর মান 0 ধরতে পারবেন না, সি এর মান 0 ধরতে পারবেন না, যার কারণে বোঝাই যাচ্ছে যে এ কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট, সি কোণ 90 ডিগ্রির চেয়ে কি ছোট। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তারপর আমি কি বুঝাইলাম, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট, তাদেরকে বলা হয় সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এখন এই সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ পড়া করবো। এই পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। এখন যা পড়লাম সবগুলো বেসিক ছিল, আমরা এই অধ্যায়ে প্রবেশ করলাম এখন, ঠিক আছে। যদিও অনেক কেমন কেমন লাগতেছে, সমস্যা নাই, আস্তে আস্তে পড়তে পড়তে এগুলো কি লাগবে, একবার ইসে লাগবে, কারণ এই পড়াগুলো বই নাই তো, আর বইয়ে থাকলে গোছানো নাই আর কি। মানে আমি জানি ত্রিকোণমিতি পড়তে গেলে এগুলো লাগে, কিন্তু বই এত কিছু দেওয়া হয় না, ঠিক আছে। এখন আমরা কি করবো, একটা গুরুত্বপূর্ণ হেডলাইন দিব, সেটা লেখেন আপনারা সবাই। থিটা, এটার নাম হচ্ছে কি থিটা, ইংলিশ হচ্ছে TACTA, থিটা, TACTA, থিটা, ঠিক আছে। তাহলে থিটা কোণের
সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয়। এই বারবার বলতেছি, কি বললাম, আমরা এই অধ্যায়ে কেবল কি করলাম, প্রবেশ করলাম। আর এই পড়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা না পারেন আপনার জন্য ত্রিকোণমিতি না, এই জিনিসটা না পারলে আপনার জন্য ত্রিকোণমিতি না। সো প্লিজ একটু কি খেয়াল করবেন এটা, কেমন? দেখি ভিডিও সব ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তাহলে থিটা কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয়। আমরা একটু আগে কি দেখে আসছি, সমকোণী ত্রিভুজটি এভাবে হয়, তাই না? ঠিক আছে, ঠিক আছে। চিত্রগুলো সুন্দর হয় নাই, ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। এটা যদি এ বি সি ত্রিভুজে, আচ্ছা আমি সবসময় এ উভয় দিচ্ছি, তো আপনার যদি কেউ মনে হয় না ভাই আমি একটা কাজ করি, আমি এখানে দিই, বি এখানে দিই, সি এখানে দিই, দেন না, সমস্যা কি? কোনো সমস্যা নেই। পি কিউ আর এম এন ও, ঠিক আছে, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড। কথা বুঝতে পারছি? আরেকটা ত্রিভুজ নেই, ই এফ জি। এটা কাজ করি আমি এখানে আমরা, আচ্ছা এ বি সি নেই, থাক, ঝামেলা না করি। খেয়াল করছেন আমরা এই চিত্রগুলো লাগছে। এখন এই চিত্র আমি কি বোঝাচ্ছি সেটা একটু বুঝাই। সেটা হচ্ছে যে এখানে একটা পড়া পড়বো আমরা, সেটা হচ্ছে যে 1 নাম্বার, ঠিক আছে, সমকোণের বিপরীত বাহু হচ্ছে যে অতিভুজ। কি বললাম? সমকোণের বিপরীত বাহু অতিভুজ। নাম্বার 2, থিটা কোণ বা কোণ, যে কোনো কোণ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব উচ্চতা বা বিপরীত বাহু। আপনি যেটা বলেন না কেন কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সচরাচর কি করি, এটাকে লম্বই বলি। কি বলি? লম্বই বলি, ঠিক আছে, আমরা সচরাচর কি বলি, লম্বই বলি, ঠিক আছে। নাম্বার 3, সেটা হচ্ছে এই অতিভুজ এবং লম্ব ছাড়া যে বাহুটা থাকবে সেই বাহুটা অপর বাহু। কি বাহু? অপর বাহু এটাকে বলা হয় সন্নিহিত বাহু, যাকে আমরা বলি ভূমি। কি বলি? ভূমি। একটা কাজ করি তাহলে আমরা, যেটাই বিপরীত বাহু সেটাকে আমরা লম্ব ধরবো, উচ্চতা ধরলে হবে, কোনো সমস্যা নেই। যেটা সন্নিহিত বাহু সেটা আমরা কি ধরবো? ভূমি ধরবো। কত দেখি, আপনার এটা মুখস্থ করে নিলে হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি, এটা তো ফিক্সড 90 ডিগ্রি, এটা ফিক্সড 90 ডিগ্রি, এটা ফিক্সড 90 ডিগ্রি, কেন? লম্ব থাকলে 90 ডিগ্রি উৎপন্ন হয়, এটা ফিক্সড 90 ডিগ্রি। এবার দেখেন এটাও কিন্তু লম্ব, খাড়া নিচের দিকে 90 ডিগ্রি, খাড়া নিচের দিকে 90 ডিগ্রি, ঠিক আছে। আর আমরা জানি কি, এই সমকোণের বিপরীত যে বাহুটা, সমকোণের বিপরীত বাহু কি বলা হয়? অতিভুজ বলা হয়। তার মানে এটাকে নাম হচ্ছে কি? অতিভুজ। সমকোণের বিপরীত কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ, ঠিক আছে, ঠিক আছে। সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। সমকোণের বিপরীত নাম কি? অতিভুজ। সমকোণের বিপরীত নাম কি? অতিভুজ। সমকোণের বিপরীত নাম কি? অতিভুজ। এত ক্লিয়ার? আশা করি বুঝছেন। সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়। এবার আসেন আমি কোণ দিব, কি দিব? এবার যদি কোণ এখানে দিই, থিটা কোণ এখানে দিই, ঠিক আছে, থিটা কোণ এখানে দিলে থিটা কোণ বিপরীত বাহু কি হয়? লম্ব হয়। 12 বলতেছি, লম্ব না লিখে আমরা কি লিখবেন? বিপরীত বাহু লিখবেন, হবে। উচ্চতা লিখেন, হবে, একটা লিখলে হয়। থিটা কোণের বিপরীত বাহু কি? লম্ব। তাহলে ভূমি শেষ লম্ব সাথে কি আছে, সরি অতিভুজ শেষ লম্ব সাথে কি আছে? ভূমি আছে। কি আছে? ভূমি।
এবার কোনটাকে এখানে দিছিলাম না, কোনটা এখানে দিছি, কোন এবার এখানে দিব না, দিব কোথায়, উপরে দিব। তো উপরে দিলে এই থিটা কোণের বিপরীত বাহুটা কি বলা হয়, লম্ব বলা হয়। এটা কি বলা হয়, ভূমি। খেয়াল করেন চিত্র দুটোটা সেম, এইটার ভূমি নিচে, এই চিত্রের ভূমি কোথায়, উপরে। কেমন লাগতেছে না? এই কারণটা হচ্ছে থিটা কোণ, কারণ হচ্ছে কি থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব। এতটুকু ক্লিয়ার? এবার আসেন সমকোণী তো অধিক পাইছি, এখন যদি থিটা কোণ আপনি এখানে দেন তাহলে এই পাশে কি যাবে, লম্ব হবে, আর অতিভুজ লম্ব পাই গেছে কি দিব, এটা ভূমি। একইভাবে থিটা কোণ এখানে দিছি না, এবার দিব কোথায়, এখানে দিব, তা থিটা কোণ বিপরীত বাহু কি হবে, এটা লম্ব হয়ে যাবে, আর এটা কি যাবে, ভূমি। একটু খেয়াল করেন এই চিত্রে ভূমি ছিল নিচে, এই চিত্রে ভূমি কোথায়, উপরে। কেমন লাগতেছে না? এই সম্পূর্ণ নির্ভর করতেছে কার উপরে, কোণের উপরে, কোণের উপরে, কোণের উপরে, কোণের উপরে, কোণের উপরে, লম্ব ভূমি এই জিনিসটা নির্ভর করে কার উপরে, কোণের উপরে, চিত্র উপরে না, চিত্র উপরে না। সেম থিটা কোণ যদি আমি এখানে দিই, থিটা কোণের বিপরীত বাহু কোনটা, এটা, এটা কি যাবে, লম্ব, এটা কি যাবে, ভূমি। আবার দেখেন আমি থিটা কোণ এখানে না দিয়ে এখানে দিলাম, থিটা কোণে এই পাশে কি যাবে, লম্ব, এটা কি যাবে, ভূমি। তো দেখেন একই চিত্রের ভূমি একবারে পাশে, নিচে, ভূমি একবার কোথায়, উপরে। তা চিত্রভূমি নির্ভর করতেছে, চিত্রভূমি নির্ভর করতেছে, নির্ভর করতেছে কার উপরে, থিটা কোণের উপরে। এটা কি আমরা বুঝতে পারছি? এইভাবেই থিটা কোণের সাপেক্ষে সমকোণ ত্রিভুজ কি করেন, মানে সমকোণ ত্রিভুজের বাহু নির্ণয় করা হয়। তাহলে বাহু কোনটা এটা কিন্তু মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসবে যে কোনো একটা, কিন্তু আমি আপনাকে সবগুলো শিখিয়ে দিচ্ছি, আপনি কষ্ট করে শিখে নেবেন। কেমন? তাহলে সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, আর যেটা আছে এটা কি, ভূমি। আর লম্বের অপনাম হচ্ছে বিপরীত বাহু, ভূমির অপনাম হচ্ছে কি, সন্নিহিত বাহু। আশা করি এখানে দিয়ে কোনো কারো প্রশ্ন মানে কি আসবে না, মানে আশা করি সবাই এটা বুঝছেন, তাই না? যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। কেমন? এখন অনেকের মানে কি মানে কি মনে মনে প্রশ্ন জাগে যে ভাইয়া আপনি তো এখানে সব সব জায়গায় কি থিটা 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 নিছেন, আমি কি অনুমতি দিতে পারবো না? হ্যাঁ নিতে পারবেন তো। আমাদের বইয়ে থিটা ছাড়াও, কি ছাড়াও, আমাদের বইয়ে থিটা ছাড়াও আরো কয়েকটা জিনিসের নাম দেওয়া আছে, ঠিক আছে? আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি, একটু আমরা খেয়াল করি। তার মানে থিটা ছাড়াও আমরা যে সব চিহ্ন বা সংকেত ব্যবহার করতে পারে, এটা খেয়াল করি। মানে সবসময় যে থিটা দিতে হবে এমনটা না, পরীক্ষায় প্রশ্ন করতে চাইলে যে কোনো কিছু দিতে পারে, সেগুলো আমি দিয়ে দিই। কী কী? প্রথমে একটা ঘর রাখবেন, 7 থাকলে ভালো হবে, পাশাপাশি উপর নিচ দুইটা, পাশাপাশি কয়টা, 7টা, 1 2 3 4 5 6 7। একটা কাজ করি, এই লাইনটা একটু বড় করি, নাহলে লিখতে অসুবিধা হবে। এত বুঝে গেছে? ঠিক আছে, তাহলে আমরা এখানে নাম দিলাম কোণ, এখানে নাম দিলাম কি, নাম। তা আমরা তো সবসময় অভ্যস্ত, থিটা কোণ দিছি না, আমি থিটা দিয়ে দিই। তাহলে এটা কোণ নাম হচ্ছে কি, থিটা, কি থিটা, ঠিক আছে? আর এটা হবে থিটা, ইংলিশ নাম হবে TACTA, থিটা। এটা মনে রাখতে হবে, বড় হাতের করবে না, কি হবে, ছোট হাতের করবে সবসময়, TACTA, থিটা। বুঝে গেছে? তাহলে এটার নাম হচ্ছে কি, থিটা বা থেটা, ঠিক আছে? তারপর আসবে আলফা, আলফা, আলফা আমি বাংলা লিখে দিচ্ছি, ইংলিশও লিখে দিচ্ছি, ঠিক আছে? মুখস্থ করবেন কষ্ট করে। আলফা কি হবে, আলফা, PAC, আলফা, ALPAC, আলফা। তারপর হচ্ছে বিটা, বি হবে বাঁকা করে এরকম, বিটা, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে বিটা, ঠিক আছে, BETA, বিটা, ঠিক আছে? তারপর হচ্ছে গামা, এই কেমনে, এই কি হবে, গামা, গামা। তাহলে আলফা বিটা গামা। তারপর আছে ফাই, কি আছে, ফাই, ফাই চিহ্ন কিরকম, এরকম শূন্য দিয়ে একটা মাঝখানে দাগ, এটা হচ্ছে ফাই, PHI, ফাই, ঠিক আছে? তারপরও হচ্ছে যে কি, ওমেগা, এই ওমেগা একটু এরকম, যারা ICT ইন্টারে কি হাইস নেবেন তারা ওমেগা দেখবেন, ঠিক আছে? ফিজিক্সের অনেক আছে। তাহলে ওমেগা, ওমেগা, তাহলে কি হবে, ওমেগা। এত ক্লিয়ার? তার মানে আমরা যখন ত্রিভুজ আঁকি,
সেই ত্রিভুজ একটু বড় করে রাখি, তাই না? আমরা যখন একটা ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজ সমকোণ, ঠিক আছে, আমরা চাইলে এই থিটা কোণের জায়গায় কি লিখতে পারি? থিটা কোণ লিখতে পারি, আলফা লিখতে পারি, বিটা লিখতে পারি, গামা লিখতে পারি, ফাই লিখতে পারি, ওমেগা লিখতে পারি। কিন্তু জনপ্রিয় কোনটা? জনপ্রিয় হচ্ছে যে থিটা, আলফা, বিটা, গামা। ওগুলো একটু কম বসে, ঠিক আছে। আলফা দিলে পোলাপাইনে কি প্যান এগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো থিটাই থাক, কেমন? এটা আমাদের কি শেষ হয়ে গেল, কেমন? এখন আমরা একটা জিনিস পড়বো, ঠিক আছে। সেই জিনিসটা হচ্ছে এই যে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে পড়লাম, আমাদের একটা এক্সট্রা জ্ঞান লাগবে। কি লাগবে? একটা এক্সট্রা জ্ঞান। এক্সট্রা জ্ঞানটা একটু দিই আপনাদেরকে আমি। তো সমকোণী ত্রিভুজ বলে একটা কি লাগবে? একটা এক্সট্রা জ্ঞান লাগবে, এক্সট্রা নলেজ। KNOWLEDGE, নলেজ, ঠিক আছে। একটা এক্সট্রা কি লাগবে? নলেজ লাগবে। সেটা হচ্ছে যে কি, আমি একটু বলি। এই যে আমি ত্রিভুজটা আঁকি, একটা বর্গ ত্রিভুজ আঁকি, ঠিক আছে। এই ত্রিভুজের যে এই শীর্ষবিন্দুগুলো, তাই না? এই শীর্ষবিন্দু কয়টা? তিনটা না ত্রিভুজে? এই শীর্ষবিন্দু সবসময় বড় হাতের অক্ষর হয়, A B C। কখনো M N O P Q R। তার মানে ত্রিভুজের শীর্ষবিন্দু যখন দিবেন তখন সবসময় বড় হাতের অক্ষর দিবেন। আর ত্রিভুজ যখন বাহু দিবেন, বাহুর দৈর্ঘ্য যেটা আছে না, এখানে AB আছে না, কে নাই, সি নাই, আমি সি নিয়ে ফেলি। এখানে BC আছে না, কে নাই, A নিয়ে ফেলি। তারপরে কি AC আছে না, এটা আমি কি নিব? B নিব। একটা মান নিলাম, একটা মান নিলাম কত? এখানে নিলাম 10 সেন্টিমিটার, এটা নিলাম কত? এটা নিলাম 4 সেন্টিমিটার। নিলাম আর কেমনি আমি জানি না, এটা কত? 5 সেন্টিমিটার। তার মানে শীর্ষবিন্দুগুলা মান নেব কি? বড় হাতের অক্ষর, মানে ABCD XYZ নিব। আর ভিতরে যেগুলো আছে এগুলো কি ছোট হাতের অক্ষর নিব। কি নিব? ছোট হাতের অক্ষরে নিব। কি নিব? ছোট হাতের অক্ষরে নিব। কথা বোঝা গেছে? তাহলে শীর্ষবিন্দুগুলো বড় হাতে, আর এগুলো হবে কি ছোট হাতের। এখানে AB নিছি, সি ছিল না, সি নিয়ে ফেলছি। BC নিছি, A ছিল না, A নিছি। এখানে AC আছে, B নাই, B নিয়ে ফেলছি। কথা বুঝতে পারছি? একইভাবে এখানে যদি আপনি ছোট হাতের A নিবেন, B নিবেন, C নিবেন। অথবা এখানে কি ছোট হাতের X, ছোট হাতের Y, ছোট হাতের কি Z। কোনো সময় এখানে ছোট হাতে নিতে পারবে না, আর এখানে বড় হাতে নিতে পারবে না। এখানে যদি কেউ X বড় হাতে নিয়ে ফেলে, Y বড় হাতে নিয়ে ফেলে, তাহলে সঙ্গে সঙ্গে কাটা, সঙ্গে সঙ্গে কি কাটা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বেসিক। বেসিক কি শিখলেন তাহলে? তাহলে সমকোণী ত্রিভুজের একটা এক্সট্রা নলেজ, সেটা হচ্ছে যে মানে কি শীর্ষবিন্দুর অক্ষরগুলো বড় হাতের অক্ষর হয়, আর মাঝখানে যে দৈর্ঘ্য সেটা কি হয়? ছোট হাতের অক্ষর হয়, ঠিক আছে। এটাই। এখন আমরা এই অধ্যায় শিখতে গেলে একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা ছাড়া আমাদের এক পা ফেলা যাবে না। সেটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। মানে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া কোনটা? পিথাগোরাসের উপপাদ্য। এখন পিথাগোরাসের উপপাদ্য কোনটা সেটা আমি বলে দিব, এখন আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে অনেক বিজ্ঞানী ম্যাথের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার ভিতরে এই সাহেবটা কি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কি নাম হচ্ছে পিথাগোরাস। তিনি বলতেছেন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, কি বলছে? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, ঠিক আছে, সমষ্টির সমান। তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এখন এটা একটু বড় লাগতেছে না, জরুরি লাগতেছে না? এটা একটু 2-3 বার লিখলে মুখস্থ হয়ে যাবে। কিন্তু এই কথাটা প্রমাণ করতে আপনার লাগবে 3 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা লাগবে? 3 পৃষ্ঠা। তার মানে আমি একটা কাজ করি, এই 3 পৃষ্ঠা প্রমাণ না দিয়ে আমি কি দিলাম? ডট দিলাম কেন? এখানে অনেক প্রমাণ আছে, সেই প্রমাণটা থেকে লাস্টে যে লাইনটা সে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সুতরাং
অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু বিপরীত বাহু বা লম্ব স্কয়ার প্লাস কি ভূমি বা সন্নিহিত বাহু স্কয়ার। কথা বুঝে গেছে? এতটুকু বুঝে গেছে? তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান। এই কথার পরে 3টা পৃষ্ঠার প্রমাণ আছে। 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা হইতেই পারে, অনেক বড় হইতেই পারে, ঠিক আছে? সেটাকে আমরা না লিখে আমরা কি দিলাম, ডট ডট দিলাম। ডট ডট দিয়ে লাস্টে যে লাইনটা সে লিখলাম কি, সুতরাং অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব বা বিপরীত বাহু স্কয়ার প্লাস সন্নিহিত বাহু বা ভূমি স্কয়ার। এতটুকু কি ক্লিয়ার? এখন আমরা একটা কাজ করি, এই সূত্রটাকে আমরা চিত্রে প্রকাশ করি। কিসে প্রকাশ করি? চিত্রে প্রকাশ করি। এটা যদি এ বি সি হয়, এটা যদি কোণ হয়, কোনটা এটা বলুন তো দেখি, অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ। অতিভুজ কোনটা? এসি। তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা সমকোণ, এটা যদি থিটা কোণ হয়, সমকোণ এই লম্ব কোনটা? লম্ব হচ্ছে এটা। তাহলে বি সি স্কয়ার প্লাস ভূমি কত? ভূমি হচ্ছে এ বি স্কয়ার। কথা বুঝতে পারছি? মানে এই সূত্রটাকে আমি চিত্রের মাধ্যমে কি করছি আপনাদেরকে বুঝাইলাম, ঠিক আছে? চিত্র এরকম হইতে পারে, খেয়াল করেন, হতে পারে না? অবশ্যই হতে পারে। পি কিউ আর, এটা সমকোণ হইলে সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। অতিভুজ মানে কত? পি আর, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব। লম্ব এটা যদি থিটা কোণ দিই, থিটা কোণ দিলে, থিটা যদি এখান থেকে, লম্ব কোনটা? এটা লম্ব। তো লম্ব কত? কিউ আর স্কয়ার প্লাস ভূমি কোনটা? ভূমি হচ্ছে এটা, এটা হচ্ছে ভূমি। ভূমি হচ্ছে কত? পি কিউ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কে ভূমি স্কয়ার। কি তোমাদের বুঝছেন এটা? ঠিক আছে? যদি এটা বুঝে থাকেন তো এটাও আমাকে বলেন, এটা কমেন্ট সেকশনে বলবেন আপনারা, ঠিক আছে? আমি রাখি দিব এটা, ঠিক আছে? উত্তর দিবেন কোথায়? কমেন্টে। যদি ভালো লাগে দিবেন, না দিলে নাই আর কি, ঠিক আছে? এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা দিলাম ই, এটা দিলাম এফ, এটা দিলাম জি। এটা যদি কি হয়, এটা যদি সমকোণ ত্রিভুজ হয়, আর এটা যদি কি হয়, থিটা কোণ হয়, তাহলে এখানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কোনটা সেটা কি ওইখানে বলে দিবেন, কেমন? তাহলে আজকে কি করলাম আমরা? পিথাগোরাস উপপাদ্য শিখলাম। সেটা কি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু এই অতিভুজ স্কয়ার, ঠিক আছে? তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। এতটুকু বুঝা গেছে? এখন আমরা কাজ করি, আমরা কিছু পিথাগোরিয়ান মান নির্ণয় করব। কার সাহায্যে? পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে। পিথাগোরাস উপপাদ্য কি ছিল? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, ঠিক আছে? অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার। আমি প্রথমে একটা অঙ্ক দিচ্ছি। প্রথমে যে অঙ্কটা যা সচরাচর সবসময় আসে, সেটা হচ্ছে চিত্র দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চিত্র দিয়ে এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে থিটা ডিগ্রি, ঠিক আছে? আর এটা দিলাম কত? 3, এটা দিলাম কত? 4, এটা কত? আমি কত বলছি, কি বললাম? সমকোণের বিপরীত বাহু কত? 3। তারপরে সরি, থিটা কোণের বিপরীত বাহু কত? 3। সমকোণের বিপরীত আমরা জানি না, ঠিক আছে? আর আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। তাহলে আমরা জানি যে কি, তাহলে সমাধান, ঠিক আছে? পিথাগোরাস উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি জানি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তো অতিভুজ কত? এখানে হচ্ছে এসি। এসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি, এবি স্কয়ার প্লাস ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে? আর এবি মান কত? 3 হোল স্কয়ার, বিসি মান কত? 4 হোল স্কয়ার, 9 প্লাস 16 25। এখন আমার লাগবে শুধু এসির মান। এখানে কি স্কয়ার ছিল? স্কয়ার ছিল না, স্কয়ারটা ওই পাশে দিই। সুতরাং এসি ইজ ইকুয়াল টু কি হবে? √25। আর আমরা জানি √25 মানে কত? 5। সুতরাং নির্ণয় এসি। সুতরাং এসি ইজ কত? 5। শেষ। এটা কি বুঝছি? হ্যাঁ, এবার 2 নাম্বার দিই, ঠিক আছে? 2 নাম্বারটা হচ্ছে এখানে দিলাম কত? এখানে দিলাম 5, এখানে দিলাম 12, ঠিক আছে? এসি বাই কত বলছে? কত হবে? তাহলে একইভাবে এখানে হবে কত? এখানে হবে 5, এখানে হবে কত?
12, এখানে 25 প্লাস 144 কত হবে 169, আর ওটা বল 169 মানে কত 13, কত হবে 13, এর মান কত হবে 13। তাহলে এটা আগের অঙ্কটা 2 ভাগ করবেন, এটা 2 ভাগ করবেন, কথা বুঝতে পারছেন? এখন আমরা এটা কঠিন দিকে যাই, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি কি পাইলাম? আমরা প্রথমে কি কি পাইছি? একটা 3, একটা 4, একটা 5, একটা হচ্ছে 5, একটা 12, একটা কত 13, তাই না? এই মানগুলো একটু মুখস্থ করে রাখবেন, তাহলে পরীক্ষা হলে করতে একবার কি সুবিধা। তাহলে প্রথম 3, 4, 5 হয়, মনে রাখবেন অতিভুজ সময় লাস্টে লিখবেন 5, 12 কত 13, ঠিক আছে? এবার একটা কাজ করি, আমি একটা কাজ করি, এখানে একটা কাজ করি, আমি থিটা কোণ দিলাম এখানে, এটা দিলাম 1, এটা দিলাম 1, আমরা হিসেবে করতে বলছি, কি করবেন? তাই আগের মতো কি থিটা কোণ, এটা কিন্তু লম্ব, এটা কি লম্ব, তার মানে আমি যেটা মুছে দিই, পিটা কোণ প্রথমের সাথে পাই, থিটা কোণ এটা হলে এটা লম্ব না, তো লম্ব স্কয়ার, লম্ব মানে কত BC স্কয়ার প্লাস ভূমি কত AB স্কয়ার, কথা বুঝতে গেছে? কথা বুঝতে পারছি? তাহলে 1 স্কয়ার প্লাস কত 1, ঠিক আছে? 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার মানে কত 1, আবার 1 স্কয়ার মানে কত 1, ইজি কত 2, আমার লাগবে কার AC মান লাগবে, তো AC এস কত মান দরকার নেই, কত হচ্ছে AC মান কত √2, AC মান কত √2, তার মানে আমরা যদি একটা বাহুর মান 1 নিই আর একটা বাহুর মান 1 নিই তাহলে কত √2 হবে। মুখস্থ করবেন কেমন এগুলো কি করবেন মুখস্থ করবেন, ঠিক আছে? এবার একটু আমি ঝামেলা বলতে কিরকম, আমি চিত্রটা ঘুরাই দিই, 3 নাম্বার গেছে না? 4 নাম্বারটা হচ্ছে আমি চিত্র এইভাবে দিচ্ছি, এভাবে দিয়ে এটা দিলাম P, এটা দিলাম Q, এটা দিলাম কত R, আর এটা দিলাম কি 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা কোণ, ঠিক আছে? থিটা কোণ দিয়ে আমি একটা কাজ করি, আমি একটা মান দিচ্ছি কত, এটার মান দিচ্ছি কত 8, এটার মান দিচ্ছি 15, আর এটা আমরা জানি না, ঠিক আছে? তো এই চিত্রের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করতে দেখি তোমরা, সেটা কি হবে বলো? এটা যদি থিটা কোণ হয়, এটা কি লম্ব না? তাহলে অতিভুজ কত, এটাই তো অতিভুজ, তাই না? তাহলে PR স্কয়ার প্লাস PR স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব, এটা বিপরীত লম্ব PQ স্কয়ার প্লাস ভূমি কত QR অথবা RQ স্কয়ার, কথা বুঝে গেছে? যেভাবে লিখে কোনো সমস্যা নেই। তাহলে অতিভুজ স্কয়ার ইজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র পারলে আমাদের হচ্ছে কি না? আমাদের হচ্ছে, কেমন? এবার খেয়াল করি, এই P আর Q মান কত 8, তারপরে Q মান কত 15, ঠিক আছে? 8 কত 66, আর 15 স্কয়ার মান কত, ঠিক আছে? 15 গুণ 15, এটা হচ্ছে 225, এটা যোগ করলে কত আসবে, কত 289। আমার লাগবে কার মান? আমার লাগবে PR এর মান লাগবে, আমার তো রুট ওভার মান দরকার নেই, দরকার আছে? তো সেই ক্ষেত্রে এই রুট ওভার হয়ে গেলে কত হবে, এটা 289, এগুলোর মান আসবে কত 17, কত আসবে 17, তার মানে এর মান কত 17, তার মানে আমরা 8টা মান পাইলাম, সেটা হচ্ছে যে কি একটা মান যদি 8 ধরি, 8টা মান যদি 15 ধরি, তাহলে অতিভুজ সবসময় কি আসবে 17 আসবে, কি আসবে 17 আসবে। এত ক্লিয়ার? আমরা কয়টা প্র্যাকটিস করলাম? আমরা 4টা প্র্যাকটিস করেছি, তাই না? তাই আপনাদেরকে আমি একটা কঠিন দিকে করাই দিই, তারপর ওগুলো বাড়ি কাজ দিয়ে দিব, ঠিক আছে? আপনারা করবেন এগুলা, তাই বাড়ি কাজগুলো লিখে রাখেন, ঠিক আছে? বাড়ি কাজগুলো এটা তো তাহলে 1, 2, 3, 4 তো আপনারা করলেন, 5 নাম্বারটা আমি মান দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি মনে রাখবেন সবসময় অতিভুজ কিন্তু কি লাস্টেরটা, ঠিক আছে? মান দিলে যদি মান দিই, এটার মান দিবে কত, এটার মান দিচ্ছি 1, ভূমি মানে একটা মান দিচ্ছি কত 1, এটার মান দিলাম কত 2√2, আর এটা মান আপনারা বের করবেন, এটা কি করবেন বের করবেন, এটা বের করলে উত্তর আসবে কত 3, কত আসবে 3, উত্তর মিলাবেন আর কি পরে, এই নিয়মে করবেন, কেমন? তাহলে এই অতিভুজ কত আসবে 3 আসবে, ক্লিয়ার? আরেকটা যদি 6 নম্বর দিই, সেটা হচ্ছে যে কি দিলাম, এবার 1 দিলাম, এখানে √3 দিলাম, অতিভুজ করতে বললাম, আবার এর উত্তর কত আসবে 2, আপনারা করবেন, কেমন? এটা আপনারা করবেন। তারপরে আরেকটা যদি 7 নম্বর দিই, সেটা হচ্ছে কত 2 দিলাম, √5 দিলাম, এটা কত আসবে সেটা আমরা বের করবেন, এটা উত্তর আসবে কত 3 আসবে, ঠিক আছে? আরেকটা করবেন 8 নম্বরটা, সেটা হচ্ছে যে কি 3, আর এটা হচ্ছে √3, তাহলে অতিভুজ কত আসবে, অতিভুজ কত 2√3, এটা কি করবেন, এটা বের করবেন আপনারা, এটা কত আসবে 2√3, কত বুঝতে পারছি? তার মানে এই 4টা আমি করে দিলাম, এই 4 নিয়মে কি করবেন আপনারা, এই 4টার অঙ্ক করবেন, ঠিক আছে? কত বুঝে গেছে কিনা? বুঝে গেছে?
একটু কষ্ট করে করেন, করে শিখে রাখেন, আমাকে দেখাইতে হবে না, ঠিক আছে? আমি আরেকটু কি করতেছি, আর দুইটা করে, কেমন? এখন 9 নাম্বার করবো। 9 নাম্বারটা একটু ভিন্নভাবে করবো, ঠিক আছে? এটা যদি পি কিউ আর হয়, এটা তো সমকোণ ফিক্সড, আর এটা হচ্ছে কি, আমি থিটা কোণ এখানে আনলাম। একটা কাজ করি, আমি একটা মান দিচ্ছি, সেই মানটা হচ্ছে যে আমি অতির মান দিয়ে দিচ্ছি কত, √6, লম্ব মান দিচ্ছে কত 1, কিন্তু ভূমিমান দিচ্ছে কত 1, কিন্তু লম্বের মান কি করে নাই, দেয় নাই। লম্বের মান কি করে নাই, কোনো দেয় নাই, ঠিক আছে? তার মানে আমার কি করতে হবে, এই কিউ আর এর মানটা বের করতে হবে। কিউ আর মানটা কি করতে বের করতে হবে, আমি বারবার বলতেছি লাস্টেরটা আমরা কি দিচ্ছি, অতিভুজ ধরছি, এগুলো প্রত্যেকটা অতিভুজ কিন্তু লাস্টেরটা, ঠিক আছে? আর আগে পরে ভূমি লম্ব সমস্যা নেই, এটা যে একটা মান ধরলে হবে, ঠিক আছে? তাহলে আমি এটা কি এখানে কি বের করব, লম্ব বের করি, কারণ থিটা কোণ এখানে, কি বের করি, লম্ব বের করি। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ কোনটা, পি আর স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব কোনটা, কিউ আর স্কয়ার প্লাস ভূমি কত, পি কিউ স্কয়ার। ক্লিয়ার? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি, ভূমি স্কয়ার। এত ক্লিয়ার কি না? হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে? এখন আমরা কাজ করি, আমার লাগবে কি, আমার লাগবে কিন্তু কিউ আর এর মান লাগবে, কার লাগবে, এই কিউ আরটা লাগবে, তাই না? তাহলে একটা কাজ করি, পি এর মান কত, পি এর মান √6 হোল স্কয়ার। কিউ আর এর মানটা আমি জানি না, আমাকে বের করতে হবে। কিউ এর মান জানি না, বের করতে হবে। আবার পি কিউ এর মান কত, পি আর কিউ এর মান হচ্ছে 1, ঠিক আছে? আমরা জানি স্কয়ার কি যায়, কাটা যায়, এখন কত 6 ইজ ইকুয়াল টু কিউ আর স্কয়ার প্লাস কত 1 স্কয়ার মান কত 1, এই প্লাস 1টাকে পাশে নিয়ে আসি, 6 - 1 ইজ ইকুয়াল টু কত, কিউ আর স্কয়ার ইজ ইকুয়াল কত 5 ইজ ইকুয়াল কত, কিউ আর স্কয়ার। এটা বেশি নিয়ে আসি, ইজ ইকুয়াল টু কি 5, তাই না? এটা বেশি নিয়ে আসছি, এটা বেশি নিয়ে, কোনো সমস্যা আছে, সমস্যা নেই। এখন আমার বাইক তো বলছে কি কিউ আর, বাইক তো বলছে কি কিউ আর, কিন্তু এখান থেকে কিউ আর স্কয়ার আছে না, স্কয়ার উপর করে দিই, সুতরাং কিউ আর ইজ ইকুয়াল টু √5, স্কয়ার বসে গেলে কি হয়ে যায়, √ হয়ে যায়। কথা বুঝতে পারছি? এটাও করবেন, এটাও কি বাড়ি কাজ করবেন। 10 নাম্বারটা দিয়ে দিচ্ছি। 10 নাম্বার হচ্ছে, তাহলে আমরা এটা দিলাম, তাই না? 10 নাম্বার হচ্ছে আমি ভূমি দিয়ে দিছি, লম্ব দিয়ে নেই, ঠিক আছে? আবার কি অতিভুজ দিয়েছি কত 4, এটাও করবেন, ঠিক আছে? তাহলে মানে এটা যদি চিত্র উপস্থাপন করেন, কেমন চিত্র উপস্থাপন করবেন, এভাবে আঁকলেও হবে, ওভাবে আঁকলেও কোনো সমস্যা নেই। এটা যদি এ নেন, এটা বি নেন, এটা সি, অথবা এটা এক্স ওয়াই নেন, ঠিক আছে? এক্স ওয়াই জেড, এটা সমকোণ, এটা কি লম্ব, এটা কি কোণ, এটা লম্ব না, লম্ব মান দেওয়া নেই, লম্ব মান বাই করবেন। তারপর ভূমি কত 1 দিছে, অতিভুজ কত দিছে 4 দিছে, তার মানে এখানে কি বের করবেন, এক্স ওয়াই বের করবেন, কি বের করবেন, এক্স ওয়াই বের করবেন। বের করে উত্তরটা কি করবেন, উত্তর আসতে কত, উত্তর আসবে কত √15 আসবে, √কত আসবে 15। তার মানে আপনাদের বাড়ি কাজের এটা আসবে 3, এটা মানে কত আসবে 3 আসবে, ঠিক আছে? এটা কত নাম্বার গেছে, এটা গেছে 10 নাম্বার, ঠিক আছে? আর মাত্র 4টা অঙ্ক আছে, এগুলো আমি একটু করাই দিচ্ছি, তাহলে কি অঙ্কগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওটা আলোচনা করলাম না আর কি। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। এখন আমাদের মাত্র দুইটা আছে, দুইটা করলে আমাদের কি হয়ে যাবে, ঠিক আছে? এখন 11 নাম্বার যেটা সেটা হচ্ছে যে এখানে এ দেওয়া আছে, আমরা যদি কি করি, এটা এক্স ওয়াই জেড ধরি, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, বাই করতে বলছে কি এক্স জেড, বাই করতে বলছে কি এক্স মান বাই করতে বলছে, ঠিক আছে? তাহলে আবার পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ কত এক্স ওয়াই ইজ ইকুয়াল টু লম্ব কোনটা, লম্ব তো যাই না, আমি যদি থিটা কোণ এখানে দিই, তো লম্ব এটা, লম্ব কত ওয়াই জেড স্কয়ার প্লাস, ঠিক আছে, ওয়াই জেড স্কয়ার প্লাস ভূমি কত, এটা যদি লম্ব, এটা থিটা কোণ লম্ব, তো ভূমি হচ্ছে এটা এক্স ওয়াই, কত এক্স ওয়াই হোল স্কয়ার। এখন আমার লাগবে কার মান, আমার লাগবে এক্স জেড, আমার লাগবে কি লাগবে এক্স জেড, এটা তো ভুল লিখছি, এটা তো এক্স জেড করবো, ঠিক আছে? আমার লাগবে কত এক্স জেড, তাহলে এক্স জেড স্কয়ার ইজ ইকুয়াল টু, এর মান কত পাইছি আমরা, এটা মান কত বি, দেখেন না ওয়াই জেড মান কত বি স্কয়ার, এক্স এর মান কত এ স্কয়ার, এন্ড আমার তো লাগবে এক্স জেড, আমাদের স্কয়ার লাগবে না, তাহলে এক্স জেড ইজ ইকুয়াল টু স্কয়ার উপর পড়ে যাবে, বি স্কয়ার প্লাস এ স্কয়ার, সাথে ফেলেন এক্স জেড ইজ ইকুয়াল টু √এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার। কথা ক্লিয়ার? এটা কত হবে √এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার। একইভাবে বাড়ি কাজ দিই 12 নাম্বার, এখানে এ বি সি, এটা যদি থিটা কোণ হয়, এটা দিলাম এম, এটা দিলাম এন, এটা যেটা কত বের করবেন। 13 নাম্বার, এটা যদি
এটা যদি এম এন ও হয়, এটা দিলাম কি থিটা কোণ, এটা দিলাম ওয়াই কোণ, এটা দিলাম কি সরি জেড, এটা ওয়াই, এটা দিলাম জেড, এটা যদি কত বের করবেন। ঠিক আছে, তাহলে এই 13 নম্বর কি আপনারা বাড়ি কাজ করবেন, কত 12 আর কত 13। লাস্ট একটা অঙ্ক আছে, যদি অঙ্কটা আগে করা উচিত ছিল কিন্তু ভুলে আমি দিয়ে ফেলেছি লাস্টে, আপনারা করবেন কেমন। এই লাস্ট একটা অঙ্ক, এটা আমি করাই দিব, এটা আপনারা বুঝিয়ে নেবেন শুধু, তাহলে কি হয়ে যাবে। সেই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, 14 নম্বর অঙ্কটা আজকের জন্য লাস্ট, এরপরে আমরা আর অঙ্ক করতেছি না, এরপর আমি বাড়ির কাজ দিয়ে দিব, ওইটা কি আপনারা পারবেন আশা করি। ঠিক আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, প্রথম আমরা একটা এবিসি ত্রিভুজ দিলাম, এ বি সি ত্রিভুজ, এটা সমকোণ হলে যদি এটা কি হয় থিটা কোণ হয়, তাহলে লম্ব। এটা কাজ করে, লম্ব মান হচ্ছে যে 1 মাইনাস পি রুট ওভার, আর ভূমি মান হচ্ছে যে 2p, কত 2p। ঠিক আছে, অতিভুজ বের করতে বলছে, মানে এসি বের করতে বলছে, পারবেন কি না আগের মতো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অতিভুজ স্কয়ার মানে এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব কত এ বি স্কয়ার প্লাস ভূমি কত বি সি স্কয়ার। এখন মানটা দেওয়া আছে 1 মাইনাস পি রুট ওভার হোল স্কয়ার, বিসি মান কত কত রুট ওভার কত 2p। ঠিক আছে, তারপর কি হবে হোল স্কয়ার হবে, তাহলে স্কয়ার রুট কাটা যায় 1 মাইনাস পি প্লাস স্কয়ার রুট কাটা যায় কত 2p, তাহলে 1, দুইটা পি ছিল একটা পি চলে গেছে, তার মানে একটা পি থাকে, সুতরাং আমার লাগবে এসির মান লাগবে। খেয়াল করে না, এখানে মাইনাস পি প্লাস 2p, মানে দুইটা পি আছে, একটা পি কি করে চলে গেছে, মাইনাস মানে চলে যাও, প্লাস মানে কি আছে। ঠিক আছে, আমার তো স্কয়ার দরকার নেই, স্কয়ার এর পাশে কি রুট করে যাবে না, 1 প্লাস পি হবে, তাহলে আমার কত আসতেছে 1 প্লাস পি রুট ওভার। ঠিক আছে, একইভাবে এই অঙ্কটা যদি, এটা অঙ্ক বুঝছেন কি না বুঝছেন, এই অঙ্কটা যদি 15 নম্বর দিয়ে আসে, 15 নম্বর দিয়ে কি বলছে, এটা দেওয়া আছে এটা দেওয়া আছে কিন্তু এটা দেওয়া নেই, বুঝছি কি বিসি বের করতে বলছে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে খেয়াল করি আবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। আমার লাগবে কারণ বিসি মান লাগবে, একটা কাজ করি বিসি মান লাগবে, তাহলে এই মানটা বসে দিই, এসি মান কত 1 প্লাস পি রুট ওভার হোল স্কয়ার, কারণ এসি এর মান এই পুরোটা, তারপর স্কয়ার দিয়ে দিছি। এ বি মান কত, এর মান হচ্ছে কত 1 মাইনাস পি তারপর রুট ওভার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু বি সি স্কয়ার। এই রুট স্কয়ার কাটা যায় 1 প্লাস পি থাকে, এই রুট স্কয়ার কাটা যায় কি থাকে 1 মাইনাস পি থাকে ইজ ইকুয়াল প্লাস কত বি সি স্কয়ার। আমার তো কি লাগবে, আমার লাগবে বিসি, এটা কাজ করি এই এই এটা খেয়াল করেন, প্লাস তো এই দুটো আমি এটা ব্রেকেট দিই যে সুন্দর হবে, তাহলে তাহলে এটা কাজ করি, এটা বেশি নিয়ে আসি 1 মাইনাস পি প্লাস বি সি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা বেশি নিয়ে যাই 1 প্লাস পি। জিনিসটা বুঝছেন কি না, এই পুরোটাকে এই বেশি নিয়ে আসছি, এই পুরোটাকে বেশি নিয়ে আসছি, অন্য নিয়মে আপনি যেগুলো নিয়মে করতে পারেন সমস্যা নেই, আমি এই নিয়মে করতেছি কেমন। আমার লাগবে বিসির মান, তাহলে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস পি, এখানে প্লাস ছিল কি যাবে মাইনাস 1 মাইনাস পি, বুঝছে কি না। ব্রেকেট না দিলে কিন্তু ভুল হবে, ব্রেকেট না দিলে কি হবে ভুল হবে, সাবধান করবেন এটা। তাহলে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস পি, এখানে মনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাসে প্লাস পি। ঠিক আছে, এখানে মনে হয় প্লাস আছে, কোনো সংখ্যার আগে সবসময় প্লাস থাকে, এই 1 মানে কি প্লাস 1, এখানে 2 মানে কি প্লাস 2। ঠিক আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, এই প্লাস আর মাইনাসে কি যায় কাটা যায়, বা বিসি স্কয়ার কত 2p, আমার তো স্কয়ার দরকার নেই, সুতরাং বিসি কত রুট ওভার 2p, এই যে এটা আমার কত আছে রুট ওভার কত 2p। জিনিসটা বুঝছেন কিনা, এটা পরীক্ষা আছে দেখা যায় আর কি, তাহলে আপনারা এটি করবেন কেমন, বুঝতে পারছি কিনা। হ্যাঁ, তার মানে এই পুনর্বচন করবেন, এই অঙ্কটা 3 বার করবেন, সাবধান করবেন, বারবার করবেন, তাহলে কি ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি এখানে রাখতেছি, আজকে আমাদের প্রথম ক্লাস যেহেতু এত বড় করে লাভ নেই। ঠিক আছে, আমরা এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।